আচমকা মনে হলো ওর সামনে ড্রাইভারের জায়গায় সেই একটা লাশ যেন বসে আছে। সেই লাশ যেন একবার ওর দিকে ফিরে তাকালো। রক্তাক্ত শরীরটা থেকে রক্ত যেন গড়িয়ে পড়ছে সিটের ওপর। ও ছুটে বাইরে বেরোনোর চেষ্টা করল, কিন্তু দরজা খুলতে অক্ষম হলো। ভূতকুঠির চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে নিয়ে এসেছি লেখক সমীর সরকারের কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, চিচিঙ্গাপুরের রাতের আতঙ্ক। গল্প পাঠে রয়েছে ইরফান, বিনার চরিত্রে রয়েছে মানালি, বেদের চরিত্রে রয়েছে সৌপ্তিক, লিমার চরিত্রে রয়েছে অর্পিতা এবং অন্যান্য চরিত্রে রয়েছে সুদীপ, অভিজিৎ, রাজ, ইরিনা, রূপঙ্কর, পূজা, অভ্রদীপ ও বাপি। এবং যারা দুর্বল হৃদয়ের, তাদের গল্পটি এড়িয়ে চলাই ভালো হবে, কারণ গল্পটি খুব ভয়ানক হতে চলেছে। শুরু হচ্ছে আজকের গল্প, চিচিঙ্গাপুরের রাতের আতঙ্ক। বেদের কথায় সম্মতি ফিরে পেল লিমা। রাত 1:30 হবে। ওর দিকে তাকালো লিমা। কিছু বললে? ট্রেনটা চলছে উত্তর দিকে, আর সেই সঙ্গে আবহাওয়া শীতল হতে শুরু করেছে। শিলিগুড়ি আসার আগে থেকে চারিদিক ক্রমশ শীতল হতে থাকে বেশি। ট্রেনের বাইরে দেখা যায় অন্ধকার আকাশে মিটমিট করে জ্বলতে থাকা কিছু তারা। ট্রেনের ভেতরটা শান্ত বড্ড। বেশিরভাগ মানুষ ঘুমিয়ে আছে, তার মাঝেই কেউ এদিক সেদিক করছে। দূরে দেখা যায় মাঠ ক্ষেত, তেমন স্পষ্ট না হলেও ঝাপসাভাবে চোখে পড়ে। ট্রেনের হুইসেলকে দূরে রেখে সেদিক থেকেই কখনো ভেসে আসা শেয়ালের ডাক। এখানে অবশ্য এখনও শেয়াল আছে। ঝোপ জঙ্গল থেকে তাদের গলা সুর তাদের টিকে থাকার কথা জানিয়ে দেয়। দরজার সামনে গিয়ে দাঁড়াই, চলো, হেব্বি লাগবে। এই শান্ত প্রকৃতির মাঝে অপরূপ একটা সৌন্দর্য। লিমা উঠল। কলকাতার জনবহুল জীবনের মাঝের থেকে এখানে এসে স্বস্তির নিঃশ্বাস যেন নেওয়া যাবে। তবে ওরা পাহাড়ে যাচ্ছে না, বেদের দাদুর বাড়ি যাচ্ছে। ওখানে দাদু দিদা বলতে কেউ নেই। ওর মামা ছিলেন, উনি সপরিবারে এখন চাকরি সূত্রে দেরাদুনে আছেন। এখানে একটা জমিদারি পড়ে আছে, অনেক বড় বাড়ি আর বাগান। বাড়িটার নাম নাকি স্বপ্নবিতান। বেদ ওর প্রেমী। ট্রেনের ভেতরে ওই হলদে আলোয় ছেলেটার দিকে তাকালো লিমা। এই একগাল দাড়ি রাখা ফর্সা ছেলেটাই ওর জীবনে প্রথম আর শেষ প্রেম। উস্কো খুস্কো চুল, বাগানে ছোট্ট একটা দুল পড়া, চোখের মনি মেটে, উচ্চতায় 6 ফুটের সমান, পরনে একটা কালো জ্যাকেট আর জিন্স, পায়ে কালো সাইকেল শু। ওর হাতটা টেনে ধরল বেদ। চলো না। দরজার কাছে লিমাকে নিজের কাছে দাঁড় করায় বেদ। শ্যামবর্ণ মেয়েটার মায়াবী মুখটার দিকে যতবার তাকায় ততবার ও প্রেমে পড়ে। ভারী পল্লবযুক্ত ওর চোখ দুটো সবচাইতে দামি বেদের কাছে। সেই ফার্স্ট ইয়ারে প্রেমে পড়েছিল ওকে প্রথম কলেজে দেখে, আর এখন MA। দুজনেই কলকাতার একটা বড় কলেজে ইতিহাস নিয়ে পড়ছে। বেদের বাড়ি বেহালার কাছে, আর লিমার নবদ্বীপ। কলেজের কাছেই ও থাকে। শুধু ও না, ওর বান্ধবী বিনাও থাকে। সে তখন ট্রেনের সিটে অর্ণবের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। বিনা বর্ধমান থেকে এসেছে। লিমার সাথে ও ভাড়া থাকে, আর ওর বয়ফ্রেন্ড অর্ণব বেদের বন্ধু। পাশাপাশি 2 পাড়াতেই ওরা থাকে। বিনা ঘুমোতে ভালোবাসে। ওর মধ্যে একদা কিছু ব্যক্তিত্ব আছেই, যেটা ওর সাথে আরও মেশা গেলেই দেখা যাবে।
লিমার কাজ ঘেঁষে দাঁড়ালো বেদ। ওই দিক দেখো, মনে হচ্ছে না অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে আছে? তাকালো লিমা। মাঠের মাঝে সাদা কিছু একটা আছে, কোনো পলিথিন কিংবা কিছু হবে, সেটা দেখেই এমনটা লাগছে। আচ্ছা বেদ, তুমি ওই বাড়িতে কবার গেছো? তেমন যাওয়া হয়নি। শুনেছি ছোটবেলাতে এসেছিলাম বার কয়েক। তারপর দাদু আর দিদুন মারা গেছেন। মামা পুরো ফ্যামিলি নিয়ে দেরাদুন শিফট হলেন। পড়াশোনার চাপ ছিল, ছুটি হলেই বাবা মা দূরে কোথাও ট্যুর করেন। এখানে আসা হয়নি তাই। আর কেউ নেই পরিবারে? হ্যাঁ, একটা মাসি ছিল শুনেছি। হ্যাঁ, উনি? অনেকদিন আগেই মারা গেছেন। ওনার মৃত্যুটা শুনেছি খুব রহস্যজনক। ওনার মৃত্যুর সময় ওনার সাথে অদ্ভুত কিছু জিনিসপত্র দেখা গিয়েছে, যার কেউ কোনো ব্যাখ্যা পায়নি। অদ্ভুত বলতে? এই তন্ত্র সাধনা ইত্যাদির হতে পারে। বেশ অদ্ভুত তো। আমরা হিস্ট্রি স্টুডেন্ট, আমাদের কাছে বেশ ইন্টারেস্টিং হবে হয়তো ওই বাড়িটা। জাস্ট মিস্টেরিয়াস। তেমন কিছু না, কিন্তু শুনেছি বাড়িটা অনেক পুরনো আমলের। আমার মায়ের ঠাকুরদা শেষ জমিদার ছিলেন। তার জীবৎকালে ওখানে অনেক ইংরেজরাও আসতেন। ওখানে নিশ্চয়ই অনেকগুলো ঘর, তাই না? হ্যাঁ, কিন্তু শুনেছি সবগুলো বন্ধ থাকে। আমার তো দারুণ লাগছে। আমার ইচ্ছে আমি একটা ঘরে একা থাকবো, তারপর গভীর রাতটা অনুভব করব। গ্রামটার নাম যেন কি? চিচিঙ্গা। কোচবিহার শহর থেকে অনেকটা? 1 ঘন্টা মতো হবে। পাশ দিয়ে চিচিঙ্গা নদী বয়ে যায়। প্রেমে পড়ে যাবে দেখো। বেদের কাঁধটা নিজের আরো কাছে টেনে ওই কাঁধে মাথা রাখল লিমা। শীত করছে একটু। ভেতরে চলবে? না, থাকি না, ভালো লাগছে। আচমকা ঘুম ভেঙে গেল বিনার। সামনের দিকে তাকিয়ে দেখল ওখানে দুজন নেই। পাশে ঘুমোনো অর্ণবকে ভীত কণ্ঠে ডেকে উঠল। এই এই আর মোড়া ভাঙল অর্ণব। হ্যাঁ বলো। লিমা আর বেদকে কিডন্যাপ করে নিয়েছে। ও, বলেই পরক্ষণেই সোজা হয়ে বসল অর্ণব। সামনের দিকে তাকিয়ে দেখল সত্যিই ওরা নেই। দাঁড়িয়ে ভীত কণ্ঠে বলল, কিভাবে বুঝলে? আমি স্বপ্ন দেখলাম ওদের কেউ টেনে নিয়ে যাচ্ছে। ঘুম ভেঙে দেখি ওরা আর নেই। উফ, বলেই মাথায় হাত দিয়ে বসল অর্ণব। কি হলো অর্ণব? স্বপ্ন দেখে চিল্লাচ্ছ? ধুর, ওদের ফোন করো। ফোন করল বিনা। একটু পর ওরা আসতেই জাপটে ধরল লিমাকে। আমার স্বপ্ন যেন কখনো বাস্তব না হয় বান্ধবী। লিমা অবাক, হাসে অর্ণব। তোর কি হলো বলতো? এমন কেন করছিস? প্লিজ ওকে ছেড়ে কখনো কোথাও যাস না লিমা। কি সব স্বপ্ন দেখে এত ভয় করছে? ধুর, একটু ঘুমালে বরং এখন ভালো হয়। ঘুমিয়েই গেল বেদ। শীতল বাতাসটা বেশ আরাম দিচ্ছে শরীরে। চোখ বুঝে বাড়িটার কথা ভাবতে লাগল। আচমকা একটা বাড়ি ওর চোখের সামনে ভেসে উঠল। পুরনো বাড়ি, চারিদিক ঝিঝি ডাকছে। বারান্দার অন্ধকারে কেউ যেন বসে আছে। খুব মৃদু একটা আলো ওখানে। চাঁদের আলোর কিঞ্চিত পড়েছে একপাশে। বাড়িটার চারিদিকে মাঠ, ক্ষেত, একটু পিছনে নদী। সরু নদীর জল চাঁদের আলো লেগে চিকমিক করছে। আরো এগিয়ে গেল ও। সিঁড়ি ধরে এগোলো ওপরের দিকে। স্যাঁতস্যাঁতে সিঁড়ি, আলো নেই। চারিদিকটা বড্ড স্তব্ধ। ওপরের দিকে
উঠতে যেন একটু বেশি সময় লাগছে। বারান্দায় উঠে সেই আলোর সামনে দাঁড়ালো। বড্ড নেতানো আলো। পায়ের শব্দটা খুব জোরালোভাবে কানে বাজছে। দুমদুম শব্দ করছে হাঁটতে গেলে। একটা অস্পষ্ট অবয়ব ওর সম্মুখে। মুখটা শুধু দেখা যায়। বড্ড আকর্ষণীয় তার মুখটা। লালচে দুটো ঠোঁট যেন গোলাপের পাপড়ি। ঠোঁটটা বেঁকে একটা রহস্যের হাসি হাসছে। নিচে কতগুলো আঁকিবুকি আঁকা। সেদিকে তাকালো বেদ। কি সব লেখা আর আঁকিবুকি করা। একটা মোম রাখা মাঝে। বাতাসে সেই মোমের আলো কাঁপছে মৃদু মৃদু। চারিদিকে কি একটা মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে। কোথাও যেন একটা নূপুরের শব্দ হচ্ছে। ঝনঝন করে কে যেন হাঁটছে চারিদিকে। বেদের মাথায় কিছু ঢুকছে না। অসংখ্য ঝিঝি যেন একসাথে ডাকছে। আচমকা একটা মিঠেল কণ্ঠ শুনতে পেল। আমায় আহ্বান করো, আমায় আহ্বান করো, আমি অপেক্ষারত, আমায় আহ্বান করো। তন্দ্রা ভাবটা কেটে গেল লিমার ডাকে। আরে ওঠ, কোচবিহার স্টেশন। উঠল ওরা সবাই। ট্রেন লেট বলে রাত 3টে নাগাদ ওদের ট্রেন থামল কোচবিহারে। বাইরে তখন ব্যাপক কুয়াশা। চারিদিকে জমাট বেঁধে বেঁধে আছে কুয়াশার ডেলা। স্টেশন চত্বরে ঘুমে ব্যস্ত কিছু কুকুর। কিছু লোকজন টিকিট কাউন্টারে পাশের ঘরে শুয়েছে। ওদের গাড়ি আসার কথা রাতের দিকেই। ট্রেনের দেরি হবার জন্য এই সময়েই আসতে বলেছে ওরা। বাইরে এসেই দেখল ড্রাইভার রতনু দাঁড়িয়ে ওদের জন্য। আসো আসো। ভালো করে গাড়ির জানালা আটকে দিল। কাছের বাইরে কুয়াশার আস্তরণ পড়ে সাদা বর্ণের হয়ে উঠেছে। কিছু দেখা যায় না সেদিকে। শুধুমাত্র রাস্তার লাইটগুলোর সামনে আসলেই তার আলো চোখে পড়ে ঝাপসাভাবে। একটু পরে বাড়িটার সামনে এসে পৌঁছালো। চারিদিকে বাড়িঘর নেই তেমন। আসলে এই বাড়ির সামনে পিছনে কয়েক বিঘা জমি জমিদার বাড়িটি। কাজেই সেখানে কেবল চাষ হয়। বাকি আরও 15-20 বিঘে জায়গা আছে। সেগুলোতেও চাষ হয়। গ্রামের চাষিদের কাছে দেওয়া। তারা বিক্রি করে একটা অংশ টাকা পাঠায় বেদের মামার কাছে। বাড়িটার ভেতর বাগানে ওদের গাড়ি দাঁড়ালো। 1 বিঘা মতো জায়গা চারিদিকে। আকাশটা এখন বড্ড মেঘলা। হালকা বাতাস আছে চারিদিকে। ঝোপঝাড় থেকে ঝিঝি ডাকার শব্দ অনবরত হতে থাকছে। কখনো কুকুরের ডাক আসছে রাস্তার দিক থেকে। কুয়াশার ঢেউ এসে ধাক্কা দিচ্ছে গায়ে। সূচের মতো বিচ্ছে কখনো শীতের আঘাত। চিচিঙ্গা নদীর দিক থেকে ভেসে আসে কিছু অদ্ভুত শব্দ। বাগানের আলোয় বেদ চারিদিকটা দেখল। দোতলা সাদা বাড়িটা যেন কত দিনের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক জায়গায় খসে পড়েছে প্লাস্টার। কোথাও বা শ্যাওলা ঢেকে গিয়েছে। বড্ড নিস্তব্ধ বাড়িটা। রাক্ষসপুরীর বন্দিনী রাজকন্যে যেন ঘুমিয়ে আছে সোনার কাঠি আর রূপোর কাঠির জোরে। বাগানের একদিকে সুপুরি গাছ মাথা তুলে আছে আকাশের দিকে। তার এক কোণায় তাল গাছ। একদিকে কতগুলো বাঁশ গাছ, আম, কাঁঠাল আরও অনেক গাছ রয়েছে। আর একদিকে ঘাট বাঁধানো পুকুর। তার শান্ত জলের ওপর একটা কচু গাছের পাতা কাঁপছে। বাগানে অনেক রঙের ফুলের মেলা। তার মাঝেও কত জঞ্জাল ভিড় করেছে। একেবারে একটা ভুতুড়ে বাড়ি বাগানের মতোই সৃষ্টি করেছে এদিকটা। বাড়িতে লোকজন
না থাকলে আর কতই বা পরিষ্কার থাকতে পারে? সবটা কি পরিষ্কার করে কেয়ারটেকার? করেই বা কি লাভ? কবে কে আসবে না আসবে ঠিক নেই। ড্রাইভার নামিয়ে দিয়ে চলে গেল। তোমরা ভালোভাবে থেকো, কাল দেখা হবে। কারেন্ট চলে গেল। উফ, চারিদিকটা আরো বেশি অন্ধকার হয়ে গেল। সারা গ্রামে মনে হলো কেউ নেই, শুধু মিয়ানো কিঞ্চিত আলো বাদে ঘুটঘুটে অন্ধকার। ফোন করলো বেদ কেয়ারটেকারকে। লোকটা এখনো উঠলো না? আর করতে হলো না ফোন। দেখা গেল নিচতলার বারান্দা দিয়ে কেউ এগিয়ে আসছে, তার হাতে একটা মোম। সেই আলোটা বাতাসে কেঁপে উঠছে। তার মুখটা স্পষ্ট দেখা যায় না, ধবধবে সাদা পোশাক, তার মাথা থেকে পা অবধি এটাও শুধু বোঝা যেতে লাগলো। লোকটা এদিকে এগিয়ে আসতে লাগলো, তবু তেমন স্পষ্ট নয় তার মুখটা। তবে আধার ভেদ করে সাদা পোশাক পরে আসতে থাকা লোকটাকে দেখতে অদ্ভুত একরকমের লাগছে। তারা সোজা হয়ে দাঁড়িয়ে রইল বিস্ফারিত চোখে। চারজনের কেউই কিছু বলতে পারছে না। সামনে আসতেই দেখা গেল বয়স 50-এর এক লোক, ধবধবে ফর্সা মুখটা, গোপ রাখা ঠোঁটের ওপর। লোকটার নাম বিক্রম রায়। শীতের কারণে টুপি, জ্যাকেট ইত্যাদি পরেছে, নিজেকে ভালোভাবে ঢেকেছে। আসলে কারেন্ট চলে গেল, তোমরা এসো। আমি মোম খুঁজতে গিয়ে দেরি করে ফেললাম। ওদের দু একটা ফিসফিস কথা বাদে আর কোনো শব্দই নেই চারিদিকে। বড্ড নীরব এদিকে, শান্ত। একটা সুচ পড়লেও যেন তার শব্দ কানে আসবে। চারিদিকে বুনো ফুলের গন্ধ ম ম করছে। উপরে 4টে ঘর ফাঁকা করেছি, তোমরা একসাথে বা আলাদা যে কোনো ভাবে থাকতে পারো। লিমা সিঁড়ির বাঁ দিকে দেখল, ওইদিকে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, যার ডাল মিশে গেছে বারান্দার রেলিংয়ের সাথে। আচ্ছা, তালা লাগানো কেন ওই দিকটা? দারুণ লাগছে ওই পাশটা। আমরা যদি ওই দিকে থাকতাম। লিমার কথায় তার দিকে তাকালো বিক্রম। আসলে ওই দিকে যাওয়া নিষেধ, আর এত বড় বাড়ি, ওপর নিচ মিলে কত ঘর, আরো বা চাই কেন? ওরা দেখল সিঁড়ি শেষ হবার পরেই ওইদিকে গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়েছে, সামনে একটা তালা ঝোলানো আছে। যাই হোক, আজ সবার ক্লান্ত লাগছে, কাজেই আর দেরি করে বা কিছু জিজ্ঞেস না করে ওরা ভিতরে গেল। শুধু লিমা বারবার পিছন ফিরে তাকালো। ওর কেবলই মনে হতে লাগলো ওই দিকটা থেকে ওকেই যেন কেউ হাতছানি দিয়ে রাখছে। যেখানেই রহস্যের গন্ধ পায় সেখানেই ছুটে চলে ও। লিমা একাই একটা ঘরে শুয়ে পড়ল, আর একটা ঘরে অর্ণব আর বিনা। অগত্যা একা শুতে হলো বেদকেও। 4টে ঘরই বড্ড মায়াবী লাগছে। লণ্ঠনের হলদে আলোয় পুরনো আমলের ঘরটার ভেতরে ওদের অদ্ভুত এক অনুভূতি হতে লাগল। চারিদিকে স্তব্ধতা নিয়ে দাঁড়ানো বাড়িটার এই নিশুতি কক্ষে শুয়ে কেবলই মনে হতে লাগল ওরা যেন কোনো এক যুগের মানুষ। চারিদিকে সাজানো পুরনো কাঠের আসবাব সরঞ্জাম। লণ্ঠন কখনো বাতাসে কেঁপে উঠছে, সেই কেঁপে ওঠা আলোর সাথেই সবটা যেন নিমেষে একটু মুছে যায়, আবার সেই আগের মতো। লেপের ভেতর বিনা একদিকে গুটিসুটি মেরে রইল, ওর দিকে ক্রমশ এগিয়ে গেল অর্ণব। তুমি কি এই শীতে এত দূরেই থাকবে? একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল বিনা। কেন যে একা শুতে চাওয়ার এত নেশা লিমার? আমি নইলে ওর সাথেই শুতাম। আর এই আদিকালের একটা বাড়িতে একা থাকার মতো সাহসও আছে ওর বাবা।
আমায় শেষে তোমার সাথে শুতে হচ্ছে। ওর কাঁধে থুতনি রাখল অর্ণব। ঘরের হলদে আলোয় কেবল ওদের মুখটা দেখা গেল। ডিয়ার বিনা, এখানে এসে আমি তোমাকে যেমন করেই হোক আলাদা করেই নিতাম। যাক, সেই কাজটা লিমাই করে দিল। আচমকা মনে হলো ঘরটার আবহাওয়া বদলে গেল, আর পরক্ষণেই আলোটা দপ করে নিভে গেল। কেন যেন মনে হলো কেউ একটা নিভিয়ে দিল সেটা। ঘরে এসে দেওয়ালের দিকে তাকিয়ে রইল বেদ। ওর সাথে লিমা থাকলে বেশ ভালো হতো। ধুর, এই মেয়েটা রহস্য খুঁজতে গিয়ে ওর আনন্দটা মাটি করে দিল। উঠে জানালার কাছে গেল বেদ। ওর ঘরটা শেষের ঘরের আগের ঘর। ঠকাস করে কাঠের পাল্লাটা গিয়ে ঠেকলো দেওয়ালে। নিচে তাকালো বেদ। ঘুটঘুটে অন্ধকারে কিঞ্চিত আবছা আলো আছে এখন। সেই আলোতেই দেখল পিছনের দিকে কেউ একটা দাঁড়িয়ে আছে। সাদা পোশাক বাদে আর কিছুই বোঝা গেল না। কে ওটা? ওইভাবে দাঁড়িয়ে কেন এত রাতে? দেখবে কি একবার নিচে গিয়ে? এবার একটা চাপা কান্নার শব্দ পেতে লাগলো। খুব ঘুমিয়ে কেউ কান্না করছে। নদীর দিক থেকে আসা শব্দটা কখনো সেই কান্নার সুরকে আবার ঢেকে দিচ্ছে। না, একবার যাবে বেদ। কোনো মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। এত রাতে সে কেন এলো এখানে? এই বাড়ির গেট তো আটকানো আছে। অনেকগুলো প্রশ্ন ওর মাথায় ঘুরতে লাগলো। দরজা খুলে বাইরে এলো, হাতে লণ্ঠন নিল। তারপর সিঁড়ি দিয়ে নামতে লাগলো। কেমন একটা হচ্ছে ওর ভেতর। বাড়িটা কি কিছু রহস্যে ঘেরা, নাকি এইসব বাস্তবে হচ্ছে বুঝতে পারছে না। সিঁড়ির মাঝখানে এসে কিছু একটা দেখে চমকে উঠল। সিঁড়িতে আবছা আলোয় কেউ দাঁড়িয়ে, সেই সাদা পোশাক পরে। চমকে উঠল বেদ। এই অন্ধকার আর আলোর মাঝে সাদা পোশাকের কাউকে দেখে বুকটা ডিপ ডিপ করে উঠল। এখনই তো ওখানে কাউকে দেখল। ঠিক তখনই একটা হাসির শব্দ শোনা গেল। পালিয়ে যাবার মতো শক্তি পেল না বেদ। ঠিক তখনই মুখটা এদিকে ঘুরতেই ও দেখতে পেল এটা আর কেউ না, বিক্রম। আরে বেদ, তুমি কোথায় যাচ্ছ? ওই ওই একটু নিচে। বিক্রম বাবু অদ্ভুত সুরে বলে উঠল, এখন তো ওখানে যাওয়া নিষেধ। নিষেধ? হ্যাঁ, এমনিতেই অনেক শীত পড়েছে, আর তার উপর গ্রামের অজপাড়াকা নিয়ে অনেক গল্প শুনুনি? এখানেও তেমন কথা আছে। আমি একা পড়ে থাকি এই বাড়ি নিয়ে। তোমরা কদিন এসে সবটা যদি আউলে দাও তো আমার পক্ষে থাকা অসুবিধা হয়ে যাবে। আমরা আউলে দেব মানে? রহস্যময় চোখের দৃষ্টি লোকটার। এই আবছা আলোয় তার চোখ দুটো আরো অদ্ভুত লাগলো। ওদের জাগিয়ে দিও না, ওদের থাকতে দাও ওদের মতো। লোকটা এইসব কি বলে? বিদ্রোহ করে উঠল বেদ। তুমি সরো, আমি নিচে যাব আর আসব। তুমি যাদের কথা বলছো ওরা বলতে পৃথিবীতে কেউ নেই। ঠিক তখনই একটা স্টিলের গ্লাস পড়ার শব্দ হলো সিঁড়ির উপর থেকে। ঝনঝন করে সেটা গড়িয়ে পড়তে থাকলো ওদের পাশ দিয়ে। ওরা দুজনই থেমে আছে। দেখল গ্লাসটা পড়ে যেতে। শব্দ করতে করতে সেটা গড়িয়ে যেতে থাকলো নিচের দিকে। ঘরে যাও, তোমরা ক্লান্ত, বিশ্রাম করো। ঘরে এসেও আর ঘুম আসলো না সহজে ওর। অন্য ঘরে তখন লিমা ব্যস্ত কোনো এক স্বপ্নে। ও এগিয়ে চলেছে দোতলার ওই বারান্দা ধরে।
কেউ যেন ওকে হাতছানি দিয়ে ডাকছে। দাঁড়িয়ে আছে ওর জন্য। একটা ঘর পেল লিমা। কত বই ইত্যাদি চারিদিকে ছড়িয়ে আছে। এদিক সেদিক ধুলো ভরা কত আসবাব। ও ক্যান্ডেলের আলোয় চারিদিকটা দেখছে। কোথাও যেন আর কেউ নেই, শুধু ও আর এক আকাশ নীরবতা। কোথায় একটা চাতক ডাকছে, অপেক্ষার চাতক। আচমকা কারোর একটা হাতের স্পর্শ পেল লিমা নিজের কাঁধে। চমকে উঠতেই ঘুমটা ভেঙে গেল। উফ, এই শীতেও একেবারে ঘেমে গিয়েছে। সকালে উঠে কিন্তু বাড়িটা অনেক সুন্দর লাগলো। লিমা আর বেদ ভোরে উঠে কুয়াশা মাখা চারিদিকটা দেখে এসেও দেখল তখনও ওঠেনি অর্ণব আর বিনা। বিনা তখনও আঁকড়ে আছে অর্ণবের শরীরটা, বুক অব্দি ওদের লেপ। বাকিটা নগ্ন দেখা যায়। জানালার ফাঁকে আসা ভোরের আলোতে দেখা যায় অর্ণবের পেটানো শক্ত পুরুষালী বুকের ওপর নগ্ন বিনা আরামের ঘুম দিচ্ছে। ঠিক তখনই ফোনটা এলো। ফোনের ভাইব্রেট ওদের জাগিয়ে দিল, আর ওরা ঘুম ভেঙে নিজের এই অচেনা ঘরে আবিষ্কার করল। কিঞ্চিত সময় লাগলো মনে করতে যে ওরা বাড়িতে নেই, ঘুরতে এসেছে এখানে। গুড মর্নিং বেবস। চলো এবার উঠি অর্ণব, ওরা হয়তো উঠেছে। কতবার ফোন করেছে দেখো। বিকেল নাগাদ ওরা ঘুরতে যাবে বলে ঠিক করলো। একটা গাড়ির ব্যবস্থা করে দিল বিক্রম। ওদের ইচ্ছে নিজেরা মিলে ড্রাইভ করে ঘুরবে, তাই করল। এদিকে লিমার ইচ্ছে অন্য কিছুর। সকালে উঠে থেকেই ও বারান্দার অন্য দিকটা দেখছে। সেই দেখার সাথে সাথে ওর লোভ বেড়ে চলেছে। ওকে যে করেই হোক ওই ঘরগুলোতে যেতেই হবে। বড় মনের ভেতর এই নিয়ে প্রশ্ন জাগছে, কে আছে ওখানে? কিছুতেই নিজের মনকে আর দমিয়ে রাখতে পারছে না। আজকেই যাবে ও। সবাই গেলেও ওর যাওয়ার ইচ্ছে করছে না। একটু বানিয়ে বলে দিল, তোরা যা, আমি যাচ্ছি না। অ্যাকচুয়ালি গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে, আবার জ্বর আসবে বলেও মনে হচ্ছে। বাকিরা বায়না করলো তারাও যাবে না তবে আজ। কিন্তু তাদের থেকে যেতে মানা করে দিল লিমা। ওর কথায় বাকিটা যেতে রাজি হলো। বেদ কিছু মেডিসিন দিল। এগুলো খেয়ে নিও, তবে বেশি খারাপ লাগলে কল করবে। আমরা খুব দূরে যাব না। বিক্রম আজ বাড়িতে যাচ্ছে। ওর বাড়ি খুব দূরে না, সন্ধ্যার আগেই ফিরে আসবে। ভেতর থেকে তালা মেরে দেবার কথা বলা হলো লিমাকে। আসল কথা, ওর মনের ভেতর অসম্ভব রকমের ফুর্তি হতে লাগলো। এই এত বড় বাড়িতে আজ কেউ থাকছে না, ও একা বাদে। কত রহস্য আটকে আছে চারিদিকে, সবটা উপলব্ধি করবে ও। চারিদিক মিলে কতগুলো ঘর আটকে আছে, সেগুলোর ভেতর গিয়ে অতীত দেখার আনন্দ পাবে ও। বিক্রম আর গাড়িটা বেরিয়ে যেতেই তালা লাগিয়ে দিল লিমা। শীতকালের বিকেল, খুব তাড়াতাড়ি যেন সূর্যের আলো থিতিয়ে আসে। ও বাগানে দাঁড়ালো। চারিদিক শান্ত, উদাস সুরে ঘুঘু ডাকছে কোথাও। আকাশের মাঝে একটা কালো মেঘ কেমন দাঁড়িয়ে আছে। মনে হলো যেন আজ বৃষ্টি হতে পারে। তাই চারিদিকটা কেমন আধার হয়ে উঠেছে ক্রমশ। বাগানের একটা কোণে গিয়ে দাঁড়ালো। সেদিকটা একটু বেশি আধার। কত জঙ্গল দাঁড়িয়ে আছে এখানে। কতগুলো গোলাপি রঙের কি ফুল ফুটে আছে। দুটো ছিঁড়ে হাতে নিল। তারপর কানে দিয়ে একটা সেলফি তুলতে গেল। তখনই ক্যামেরার দিকে তাকিয়ে অবাক হলো। ধরতে গেলে চমকে উঠল। ক্যামেরায়
নিজের পিছনে কারোর উপস্থিতি বুঝতে পারছে। অন্ধকার দেওয়ালের পাশে কাটা ঝোপ, সেই আধারই কেউ একটা যেন দাঁড়িয়ে, পা অবধি একটা সাদা গাউন পরে আছে, স্তিমিত দাঁড়িয়ে আছে। কেমন করে উঠল ওর বুকটা। পেছন ফিরে তাকালো, কোথাও কেউ নেই তো। একটু মৃদু হাসল লিমা। ধুর, কি যে মাথায় আসে না। এই সুবিশাল বাড়িতে একা থাকার জন্য এই সব হচ্ছে, এটা মনে মনে ভাবলেও ওর সাহসী মন আর কিছুতেই মোবাইল বের করে সেলফি তোলার কথা ভাবতেও পারল না। নিজের মন যেন ওর আর সাথ দিল না। জায়গাটা ছেড়ে আসলো, ওখানে দাঁড়িয়ে চারিদিকটা দেখতে লাগলো। চোখের সামনে যেন ভেসে উঠল এই কোলাহলমুখর বাড়িটার ছবি। কত লোকজন, কত আনন্দে কাটানো দিনগুলো, কত লোকজন কাজ করছে এই উঠোনে। তারপর সেই দৃশ্য ভেসে উঠল, বাড়ির মেয়ের মৃতদেহ পড়ে আছে। বাড়িতেই একটা অদ্ভুত স্তব্ধতা বিরাজ করছে। কেউ বুঝতে পারছে না এই মৃত্যুটা কেন হয়েছে। এই উঠোনে তাকে শোয়ানো হয়েছে, চারিদিকে কান্নার রোল। যেই কান্নাগুলো জাগিয়ে রেখেছে এক নীরব মধ্যাহ্নকে। বড়ই কঠিন একটা মুহূর্ত। মেয়েটার শরীরের চারিদিকে পড়ে আছে কতগুলো তন্ত্র নির্ভর বই, পড়ে আছে কতগুলো অদ্ভুত জিনিসপত্র। কান্নাটা তখনও ঘুরে ফিরে বেড়াচ্ছে সারা বাড়িটা। মেয়েটি চোখ মেলে যেন অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে সবটা। ওর চোখ দুটো নিষ্পলক আর লাল। কান্নাটা যেন তার চারিদিকে একটা বজ্রের রচনা করেছে। বেশ কতগুলো জায়গা ঘুরে ফেরার দিকে এগুচ্ছে ওরা তিনজন। ড্রাইভ করছে বেদ, পিছনে বসে অর্ণব আর বিনা। বিনা গা এলিয়ে দিয়ে চারিদিকে ঘন বনের সৌন্দর্য দুই চোখে দেখছে। উফ, চোখও যেন আজ নির্ভেজাল কিছু দেখছে। বনের ভেতর দিয়ে মাঝারি রাস্তা। ওরা আরো গভীরে গিয়ে ময়ূর, হরিণ ইত্যাদি দেখছে। একটা সরু নদীর তীরে বসে সময়টা মজা করে কাটিয়েছে। এই মুহূর্তগুলো ছবিতে আটকে রাখার কাজটাও করেছে। আচমকা আকাশ ডেকে উঠল। কর্কর একটা শব্দ সারা বনের নীরবতা থামিয়ে দিল। যত পোকামাকড়ের যৌথ চিৎকার এতক্ষণ জেগেছিল চারিদিকটায়, সেগুলো একসাথে থমকে গেল একটা শব্দে। আকাশের অন্ধকার ঢেকে দিল বনকে, আরো আধার হয়ে উঠল চারিদিকটা। আবারও ডেকে উঠল সমস্ত পোকামাকড় আর ঝিঝি। এদিকে গামারি গাছটা বেশি, তার হলদে ফুল পড়ে আছে চারিদিকে। গাড়ির হেডলাইট জ্বালাতে হলো, নাইলে এমন আধারে কোথাও লাগিয়ে দিতে পারে। অর্ণব সোজা হয়ে বসে গাড়ির কাজ নামিয়ে দিয়ে বাইরেটা দেখল। মুহূর্তে শীতল বাতাস ভিতরে এসে ঢুকল। সেটা এতটাই শীতল যে ওদের কাঁপিয়ে দিল। উফ, একটু পরেই এমনটা হতে পারত। আগে আমরা ফিরে যেতাম, তারপর বরংটা এমন হতো। চিন্তিত কণ্ঠে গাড়ির গতি বাড়িয়ে দিল বেদ। সবচাইতে বড় কথা, বাড়িতে একা আছে লিমা। বিক্রমদা কখন ফিরবে তার ঠিক নেই। সন্ধে হবে বলল, এখনো তো অনেক দেরি। কি যে করছে এখন মেয়েটা। লিমা তখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। কি একটা আকর্ষণ ওকে নিয়ে চলেছে ওপরের দিকে। আকাশ এদিকে অন্ধকার, সারা বাড়িটা অন্ধকারে যেন তলিয়ে গেছে। বেদের দিকে তাকিয়ে ওর মনের আশঙ্কাটা টের পেল বিনা। ঠিক তার ভেতরেও চিন্তাটা মাথা চারা দিয়ে উঠেছে। সত্যি তো, এই আকাশ না ভেঙে পড়ে, এমন লাগছে যেন এই বুঝি গোটা আকাশটা মাথার উপর ভেঙে পড়ে আসবে।
অর্ণব গালে হাত দিল। আচ্ছা বেদ, আমি একটু ড্রাইভিং করব। বেদ সরে এলো। আসলে ওর এত ভয় আর শঙ্কা কাজ করছে যে কিছুতেই ভালোভাবে ড্রাইভ করতে পারছে না। হাতটা কাঁপছে। ও গাড়ি দাঁড় করালো। নেমে এলো অর্ণব। সামনে আর পেছনে একবার তাকালো। চারিদিকে আধার। পাতাগুলো চারিদিকে ভাসছে বালির সাথে। অন্ধকারে আচমকা পেছন থেকে কারোর উপস্থিতি টের পেল। এগিয়ে গিয়ে থমকে গেল, আবার ফিরে তাকালো। ঝড়ের মাঝে কেউ কি দাঁড়িয়ে, ঠিক যেন থেমে আছে কোনো জাদু বলে। মুখ দেখা যাচ্ছে না। অন্ধকারে কালো হয়ে আছে তার সামনেটা। শুধু কালো পোশাকটা বোঝা গেল। অন্ধকারে আরো কালো একটা পোশাক তার শরীরে ঢিলে ঢালা হয়ে জড়িয়ে আছে। ওটাকে একটু দেখবি বেদ? বলেই গাড়ির দিকে একটু ঝুঁকে দাঁড়ালো। বেদ আর বিনা গাড়ি থেকে নেমে এলো। কোথায় রে? ওই তো। বলেই থেমে গেল অর্ণব। এখানে কেউ নেই। কেউ কি ছিল না? ওর মনের ভুল ছিল? এতটা মনের ভুল হতে পারে? বেদ ওর দিকে তাকালো। কোথায়? কে? দুই হাত বুকে চেপে শীত নিয়ে দাঁড়িয়ে আছে বিনা। ওর মাথার চুল বাতাসের দাপটে ভাসছে। কোথায় গো? ও আসলে একটা গাছের ডাল দেখে এমনটা মনে হলো। কেউ নেই ওখানে। চলো সবাই ওঠো। অর্ণবের পাশেই বসল বেদ। পেছনে একা বসে আছে বিনা। চারিদিক আরো ক্রমশ অন্ধকার হয়ে উঠেছে। বাগানে মনে হলো কে যেন দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকার কথাটা কেন মনে হচ্ছে সেটা বুঝতে পারছে না লিমা। আচমকা তখন আকাশটা অন্ধকার হয়ে উঠল। বাতাসের দাপটে চারিদিক কেমন ভেঙে চুরে যাবার মতো কেঁপে উঠল। ফরফর করে উড়তে লাগলো অন্ধকার বনের গাছের ডালে আটকে থাকা একটা ছেঁড়া সাদা কাপড়। সেটার দিকে তাকিয়েও কেমন একটা করে উঠল লিমার বুক। ওর তো কখনো এমনটা হয় না। কখনো তো এমন ভয় লাগেনি ওর। সাহসী লিমার মধ্যে অলৌকিক কোনো ব্যাপার ভয় কখনো কাজ করেনি। সবসময় ওর পুরনো জিনিস নিয়ে গবেষণা করতে কিংবা জানতে ভালো লাগে। তাড়াতাড়ি বাড়ির ভেতর পা রাখল। বৃষ্টি আসতে পারে। সারা বাড়িটা এবার যেন ওকে গিলে খেতে আসছে। অভেদ্য এক পর্দা যেন বাড়িটাকে বাইরের জগৎ থেকে আলাদা করে রেখেছে। ও চেষ্টা করলেও যেন এই পর্দার বাইরে যেতে পারবে না। সিঁড়িতে আসতেই আরও অন্যরকম অনুভূতি হলো। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস আর উপস্থিতি টের পাচ্ছে লিমা, কিন্তু কোথায় সেটা দেখতে পাচ্ছে না। ঘরে গিয়ে আলো জ্বালাতে হবে। এদিকটা এতটাই অন্ধকার যে চিনে উঠতে সমস্যা হচ্ছে। তার উপর চারিদিক থেকে আসা ভয়ঙ্কর ঝড়ের শব্দ। কারেন্ট এসেছিল আজ সকালে, রাতে আর আসেনি। অন্ধকার আর ঝাপসা আলো নিয়ে নিজের ঘরের ভেতর এসে দাঁড়ালো লিমা। সুইচ টিপে দেখল কারেন্ট নেই। ঘরে আর বাইরে সর্বত্র সুইচ টিপল, কিন্তু আলো নেই। কারেন্ট কি আবার গেল? অবশ্য গ্রামের দিকে একটু বাতাস উঠলেই কারেন্ট চলে যায়। তার উপর এমন ঝড়। কিন্তু এবার একা বাড়িতে কারেন্ট ছাড়া থাকবে কিভাবে? চারিদিক কেমন আধারে ঢেকে আছে। তার উপর বাতাসের দাপটে দরজা জানালা দরম দরম করে শব্দ করে খুলছে আর লেগে যাচ্ছে। মনে হচ্ছে এই বাড়িতে যেন অনেক জনের উপস্থিতি আছে। লিমা তাদের মাঝে একা। চারিদিকে আর কোনো বাড়িও কাছে নেই যে সে সেখানে যাবে। অন্তত এই সময়ে ওখানে থাকতে পারত।
এই পুরনো আমলের ধ্বংসস্তূপ পরিণত হওয়া বাড়িটা এবার ওর কাছে অন্যভাবে ধরা দিতে লাগল। সিঁড়ির অন্যদিকে চোখ গেল ওর। সেই আটকে থাকা গ্রিলটার দিকে তাকিয়ে দেখল আরও যেন হাতছানি দিয়ে ওকে ডাকছে। এবার নিজেকে আটকে রাখতে পারল না। ওরা তিনজন আসতে নিশ্চয় আরও দেরি আছে, আর কেয়ারটেকার আসতেও তো সন্ধে। এখনো সন্ধে হয়নি। এই আকাশের আধার বলেই এমনটা লাগছে। ঘরে গেল, মোবাইলটা হাতে নিয়ে দেখল চার্জ কম। একটু আগেই তো চার্জ ছিল, আচমকা কমে গেল কিভাবে? তৎক্ষণাৎ সেটা অফও হয়ে গেল। প্রবল শব্দ ওকে এবার টের পাইয়ে দিল যে বাইরে শিলাবৃষ্টি হচ্ছে। দুমদাম করে জানালা আর দরজার পাল্লাগুলো ধাক্কা খেতে লাগলো। পর্দাগুলো ফরফর করতে লাগলো বাতাসে। সেই পর্দার পেছনে আবছা আলো। রেগে ফোনটা রেখে দিল বিছানায়। মোমের কথাটা মনে হলো। আপাতত ওটাই ওর ভরসা। দেশলাই এনে ওটা ধরাতে সেই আলোয় ঘরের ভেতরটা হলদে হয়ে উঠল। বাতাসে তার শিখা কাঁপতে লাগলো ঘন ঘন। মোমটা নিয়ে বাইরে এলো। কোনো ক্রমে বাতাসের দাপট থেকে সেটাকে বাঁচিয়ে সিঁড়ির দিকে এলো। একটা দণ্ড পেল এক কোণে। উঠে এলো ওটা নিয়ে। দণ্ডটা দিয়ে বড় তলার ওপরে জোরে জোরে আঘাত মারতে লাগলো। শব্দ করে খুলে গেল তালাটা। একবার ভালো করে তাকালো লিমা। মোম হাতে নিয়ে তাকিয়ে দেখতে লাগলো আরেকবার ভেতরের দিকে। বৃষ্টির অভেদ্য পর্দা তখন বারান্দার চারিদিকে সৃষ্টি করে নেচে বেড়াতে লাগলো। গাড়িটা আচমকা থেমে গেল ওদের। শিলাবৃষ্টির শব্দ গাড়ির ওপর প্রবলভাবে হচ্ছিল, কিন্তু ওদের থেমে যাবার মতো কিংবা কোথাও থেকে যাবার মতো উপায় ছিল না। আচমকা গাড়ি দাঁড় করালো অর্ণব, কারণ সামনেই একটা বড় রকমের জটলা। এখন শিলাবৃষ্টি নেই, শুধু বৃষ্টি আছে, সাথে অন্ধকার ভাবটা। গাড়ির সামনের জানালাটা খুলে চেঁচিয়ে জিজ্ঞেস করলো অর্ণব, হেই, এখানে রাস্তা জ্যাম কেন? বৃষ্টির মাঝে অসংখ্য লোক, কেউ ছাতা নিয়ে আর কেউ না নিয়েই দাঁড়িয়ে আছে। কয়েকজন এগিয়ে এলো। এখানে দুই বন্ধু একসাথে মারা গিয়েছে। লাশ সরানোর আগ অব্দি রাস্তা ফাঁকা হচ্ছে না। ওরা দুজন নেমে এলো। দেখলো যতটুকু রাস্তা আছে সেটা জুড়ে দুটো মৃতদেহ পড়ে আছে। সম্মুখে পড়ে আছে একটা বাইক। দুজনের ঘাড় উল্টো দিকে হয়ে আছে। বৃষ্টির মাঝে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা লোকগুলোর হাতে থাকা লণ্ঠনের আবছা আলোয় দেখা গেল ভয়ঙ্কর সেই রূপটা। বিভৎস রক্ত মেখে আছে দুটো লাশ। তাদের দুটো চোখ ওদের দিকেই যেন নিক্ষেপ করা আছে। মুখে রহস্যের একটা হাসি লেগে আছে যেন। আবছা আলোয় এই মূর্তিটা দেখে শিরদাঁড়া বেয়ে যেন শীতল স্রোত নেমে গেল। গাড়িতে থাকা বিনা ঝুঁকে যতটুকু দেখল তাতেই ওর মনে একটা ভয়ের শিহরণ খেলে গেল। গাড়িতে ফিরে এসে একবার ফোন করলো লিমার নম্বরে। এ কি, সুইচ অফ কেন? আবারও ফোন করলো, কিন্তু সেই অফ। আচমকা মনে হলো ওর সামনে ড্রাইভারের জায়গায় সেই একটা লাশ যেন বসে আছে। সেই লাশ যেন একবার ওর দিকে ফিরে তাকালো। রক্তাক্ত শরীরটা থেকে রক্ত যেন গড়িয়ে পড়ছে সিটের ওপর। ও ছুটে বাইরে বেরোনোর চেষ্টা করল, কিন্তু দরজা খুলতে অক্ষম হলো। ভেতরে আধার আর আলোতে সেই শরীরটা বসেই আছে তেমন। আচমকা গাড়ির সামনে অর্ণব এলো। তখনই সবটা ঠিক হলো। ওর মনে হলো এইসব মনের ভুল ছিল, তাই কাউকে কিছু বলল না। কি হলো অর্ণব? আধ ভেজা হয়ে ফিরে এলো বেদম। আরে
আরো ঘন্টা 2 লাগবে। ঘন্টা 2? আচ্ছা বেদ, আর কোনো উপায় আছে বিনা, বাট একটু ঘুরে যেতে হবে। কি যে করব, মনে হচ্ছে সেই রাস্তা ধরেই এগিয়ে যাওয়া ঠিক হবে। বেদের কথায় অর্ণব সায় দিল। একদমই তাই। এখানে ঘন্টা 2 বলছে, কিন্তু আরো বেশি সময় লাগবে। ওর গাড়ি ঘুরিয়ে নিল। বাদিক ধরে একটা রাস্তা গেছে, সেটাই ধরল। এদিকে তখন লিমা দরজায় হাত রাখল। ওর মনে হতে লাগলো ও হাত দেবার আগেই কেউ যেন স্পর্শ করে দরজায় শব্দ করছে। দরজায় খটখট শব্দ হতে লাগলো, কেউ যেন শব্দ করতে লাগলো। ও তালার উপর আঘাত করে সেটা ভেঙে ফেলল। ভেতরের দিকে তাকিয়ে গায়ের উপর একটা শিহরণ খেলে গেল। ভেতরে কি অপেক্ষা করে আছে ওর জন্য, যেটা ওকে হাতছানি দিয়ে ডাকছে। দরজাটা খুলতেই এমন শব্দ হতে লাগলো। ভেতরে পা রাখল। বাইরের বাতাস এসে মোম নিভিয়ে দিতে পারে, তাই আগে দরজা আটকে দিল। দাঁড়িয়ে রইল। যত দূর আলো গেল কেবল মাকড়সা জাল, আর সব দিকে কেমন ধুলো বালি ভর্তি। পুরনো আমলের কত আসবাব পড়ে আছে, চারিদিকে ছড়িয়ে কত সামগ্রী, সবকিছুর ওপর আস্তরণ পড়ে গেছে ধুলোর। হাঁটতে গেলে বালি ঘষার শব্দ হতে লাগলো। বড্ড শীতল লাগছে চারিদিক। বাইরের কোনো শব্দ তেমন এখানে আসছে না। খুব ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো আধার ভেদ করে। নিজের মধ্যে ভয়ের চাইতে নতুন কিছু খুঁজে বেরানোর আনন্দ কাজ করছিল। সামনের দিকে পরপর অনেকগুলো ঘর চলে গিয়েছে। বেশ সজ্জিত ছিল একটা সময়। একটা বড় জানালা অপর প্রান্তে খোলা অবস্থায় আছে। সেদিক থেকে বিদ্যুৎ চমকানোর আলো মাঝে মধ্যে এসে পড়ছে ঘরে। তবে বাতাস তেমন আসছে না, জানালার পাল্লা নেই। কিঞ্চিত হয়তো লেগে আছে বাইরের দিকে, সেটা বাতাসে ধাক্কা লেগে শব্দ করছে দেওয়ালে। সব ঘরের দরজা আটকানো, শুধু একটা ঘরের দরজা হাট করে খোলা। কেমন নীরব সেদিকে। ছমছমে আধারে দাঁড়িয়ে আছে ওখানে। আচমকা মনে হলো আবছা অন্ধকারে কেউ দাঁড়িয়ে, ঠিক ওর মতোই হাতে একটা মোম নিয়ে স্থির দাঁড়িয়ে আছে, নির্জীব। আর একবার সেদিকে ফিরে তাকালো লিমা। না, কেউ নেই। ভাঙা জানালার পাল্লাটা দেওয়ালে লেগে ঠং ঠিং ক্যাচ শব্দ করে যেতে লাগলো। দেওয়ালে একটা লম্বা হাতে আঁকা ছবি। একটা মেয়ে উজ্জ্বল হাসি মুখ নিয়ে সাদা ফ্রক পরে দাঁড়িয়ে আছে, থমথমে মুখে চওড়া হাসি। বিদ্যুতের একটা ঝলকানি এসে তার মুখের উপর পড়ল। দুটো চোখ যেন ঝলসে উঠল। মোমের আলোয় সেই মুখটা আরো অদ্ভুত লাগছে। নির্জীব হয়ে তাকিয়েই আছে লিমা। কি একটা টান ওখান থেকে ওকে সরতে দিচ্ছে না। খোলা দরজাটা শব্দ করে উঠল। সেদিকেই পা বাড়ালো লিমা। ওই ঘরটায় যাবার ইচ্ছে হলো। মেঝেতে ধুলো বালি মাখা কিছু চোখে পড়ল। ঘরটা বেশ বড়, সারা ঘরে শৌখিন জিনিস। এই ঘরের সমস্ত জানালা খোলা। আধার ভেদ করে আসছে আলো আর ঝড়ের শব্দ। কখনো আসছে শীতল বাতাস। ভেঙে চুরে পড়ে আছে কত কাচের জিনিস। একটা বড় ড্রেসিংয়ের কাজ পড়ে আছে চারিদিকে। তার উপর ধুলোর স্তর কয়েক গুণ হয়ে উঠেছে। মেঝেতে কি একটা পুরনো ছবি মতো, বেশ বাদামি বর্ণের হয়েছে পৃষ্ঠাটা। তার পাশে একটা বই। ধুলো পড়ে আছে দুটোতেই। মোম বা হাতে ধরে ডান হাতে বাইরের ধুলো ঝেড়ে ফেলতে লাগলো লিমা।
বইয়ের ওপর লেখা আত্মাহ্বান। অদ্ভুত লাগলো ওর। মেঝেতে পড়ে থাকা সেই পৃষ্ঠার ওপর হাত বোলালো। বেশ মোটা একটা চৌকো পৃষ্ঠা। ভালো করে তুলে মনে হলো সরু কাঠ এটা, সেটাই চৌকো মতো করা হয়েছে। দুদিকে 2 ফুট করে লম্বা আর চওড়া। ফু দিতেই ধুলোবালি ছড়িয়ে গেল চারিদিকে। কিছুটা ওর মুখেও লাগলো। মুখটা হাতের কনুই আর কবজির মাঝের অংশ দিয়ে মুছে নিল কোনো মতে। প্লেটটা ভালো করে দেখলো এবার। খুব কড়া 4টে। তারপর কি সব চিহ্ন, ভালো করে না মুছলে বুঝতে পারবে না। বইয়ের ওপর তাকালো আবার। মৃত্যুকে আহ্বান। এটা নেবেও? মনে হলো কিছু এমন আছে যেটা কেউ না নিয়েই চলে গেছে। হয়তো এটা করার মতো সাহস এই বাড়িতে কারোর তেমন ছিল না। যার ছিল সেও হয়তো কোনোবার পরীক্ষা করে দেখেছে, তারপর আর কেউ দেখেনি। আর এটা তার ঘরেই পড়ে আছে। এটা তো 51বর্তী পরিবার ছিল। বেদের দাদুর ভাইরাও থাকতেন। তাদের পরিবারও আজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছেন কর্মসূত্রে। কি জানি কার ছিল না ছিল। অনেক দূর অবধি আসার পরেও রাস্তার শেষ পেল না অর্ণবরা। জঙ্গল আরো গাঢ় থেকে গাঢ় হতে লাগলো। সরু রাস্তার দুদিকে গাছের জঙ্গল। এদিকে বৃষ্টি, অন্ধকার পরিবেশ। চারিদিকে অদ্ভুত সব শব্দের সাথে ব্যাঙের ডাক হয়ে চলেছে। গাড়ির হেডলাইট দিয়ে যেটুকু দেখা যায় সেটুকুই। গাড়ি থামা অর্ণব। গাড়ি ব্রেক করলো অর্ণব বিনার কথায়। বেদও যেন এই কথাটাই বলতে চাইছিল। চারিদিকে বন এখন আরো গাঢ়। অন্ধকার ছেয়ে চারিদিকে। বৃষ্টির মাঝে ব্যাঙের শব্দ বাদেও কেমন যেন সব শব্দ হয়ে চলেছে। বুকের ভেতরটা কেমন একটা করছে। অর্ণব গাড়ি থামিয়ে চারিদিক দেখছে। বিনা ভীত কণ্ঠে বলে উঠল, গাড়ি থামিও না, আমার কেমন ভয় করছে। পিছনে ফিরে চলো, যেখান থেকে এসেছি ওই রাস্তা দিয়ে চলো। এতক্ষণে লাশ সরানো হয়ে গেছে, হয়তো দেরি হলে ওখানেই করব। কিন্তু এই গভীর অন্ধকার বন দিয়ে আর যেতে হবে না, রাস্তায় তো কোনো শেষ নেই। অর্ণব পিছন ফিরে তাকালো। অন্তত 1 ঘন্টা ধরে আমরা আসছি। বেদ, তোমার মনে হচ্ছে এইদিকে কিছু পাবো? আর গাড়িটা একটু এগিয়ে নিয়ে ঘোরাতে হবে। ঠিক এমন সময় মনে হলো একটা সাদা কাপড়ে ঢাকা লাশ বাঁধা অবস্থায় আছে অন্ধকার রাস্তায়। জলে ভিজে যাচ্ছে সেটা। গাড়ির হেডলাইটে যতটুকু স্পষ্ট তাতে রক্তের নালা দেখা যাচ্ছে, যেগুলো জলের ওপর ভাসমান। নামতে চাইল অর্ণব আর বেদ। ওদের আটকে দিল বিনা। নেমো না। বেদ অবাক হলো। আরে, একটা লাশ, দেখতে হবে না? ঝিমঝিম বৃষ্টি পড়ছে এখন। লাশটা আধার আর বৃষ্টির মাঝে আরো বিভৎস লাগছে। কেঁপে উঠল সেদিকে আর একবার তাকিয়ে বিনা। ভীত আর কাপা কণ্ঠে বলে উঠল, না প্লিজ, বুঝতে পারছো না কি হতে পারে? ভাবো একবার, ওখানে 2টো মৃতদেহ, আর এখানেও। প্লিজ গাড়ি ঘুরিয়ে চলো, পারলে ভগবানের নাম জপ করো। প্লিজ তাও থেমো না। আমার তো এবার ভয় লাগছে লিমার জন্য। ওর ফোনও অফ। ওরা গাড়ি ঘোরাতে লাগলো ওইটুকু জায়গাতেই। আচমকা খেয়াল হলো ওখানে লাশ নেই। তাড়াতাড়ি ঘুরিয়ে নিল গাড়ি অর্ণব। পিছনে বসে ভয় লাগতে লাগলো বিনার। গাড়ির ভেতরে থাকা মেতানো আলোতে গাড়ির চারিদিকটা দেখতে লাগলো। এমন সময় ওর মনে হলো ওর ঘাড়ে কারোর যেন নিঃশ্বাস পড়ছে। খুব কাছে কেউ আছে, যার নিঃশ্বাস নেবার শব্দ পাচ্ছে। ও চিৎকার করে উঠল। অমনি সামনের দুজনের হুঁশ ফিরল। ওকে ভয় পেতে দেখে গাড়ির ভেতর দিয়েই পেছনে এসে বসল
বেদ। তিনজনে মিলে হনুমানজির নাম নিতে থাকলো। এভাবেই আগের জায়গায় এসে পৌঁছালো ওরা। কিন্তু অবাক হলো একটা জিনিস দেখে, সেখানে কোনো লাশ ছিল না, আর না তো কোনো রক্তের দাগ লেগে আছে। জায়গাটা যেমন তেমনই আছে, একদম শান্ত। আশেপাশে কোনো লোকজন নেই। সত্যিকারের মৃতদেহ থাকলে এখানে কোনো না কোনো কিছু থেকে যেত, কিন্তু নেই। ওরা তিনজনে একে অন্যের দিকে তাকালো আর অবশেষে বাড়ির দিকে ফিরল। মুখে তখনও হনুমানজির স্মরণ। বাড়ির ভেতর অবধি গাড়িটা এনেও মনটা যেন শান্ত হয়নি। তখনও কাঁপছে বিনা। এখন সন্ধে পেরিয়েছে। এই বাড়িতে কারেন্ট এসেছে, আলো জ্বলছে সব দিকে। জলের ওপর শব্দ করে এগিয়ে গেল বিক্রম। টেনশন হচ্ছিল, যা বৃষ্টি হচ্ছিল। তোমরা সব ঠিক আছো তো? ওরা কিছু বুঝতে দিল না, শুধু মৃদু হেসে বেদ বলল, আচ্ছা কাকা, লিমা কোথায়? আমি ফেরার পর থেকে তাকে নিজের ঘরেই ব্যস্ত দেখছি। কি একটা পড়ছে। তুমি টিফিন রেডি করো, খাবো বুঝলে, অনেক খিদে পেয়েছে। তিনজনে ওপরে চলে গেল। তারপর দেখা করল লিমার সাথে। ওদের শব্দ শুনতেই কিছু যেন লুকিয়ে ফেলল লিমা। তারপর ওদের সাথে যোগ দিল। বাইরে তখন ভেজা একটা প্রকৃতি, আধার বেশ। আকাশে উজ্জ্বল তারা, চাঁদ আছে, তবে মেঘের সাথে তার লুকোচুরি খেলা চলছে। বারান্দায় বসলো টেবিল নিয়ে টিফিন করতে। একতলার রান্নাঘরের সামনে বসে বৃষ্টি ভেজা এই সন্ধেটা অনুভব করতে চাইল। সামনে ভেজা বাগান, আকাশ, তারা, জঙ্গল, ব্যাঙের ডাক আর ঝিঝির ডাক, সব মিলিয়ে দারুণ একটা দৃশ্য। ওদের সাথে কাকাকেও বসালো। চিংড়ি মাছের পকোড়া, বেগুনি, ধনে পাতার পকোড়া, পেঁয়াজি ইত্যাদি খাওয়া হচ্ছে। সাথে গরম গরম দুধ চা, বেশ ঘন করে দুধ দিয়ে। আড্ডা, হাসি, মজা নিয়ে জমে উঠল সময়টা। এই সব কিছুর মাঝে ওদের মধ্যে থেকে সন্ধ্যের খারাপ মুহূর্তগুলো মুছেই গেল। রাত হবার আগেই গ্রামের অনেকেই দেখা করতে এলো। তার মধ্যে অনেকেই এনেছিল গাছের ফল, সবজি ইত্যাদি। বিক্রম কাকু রান্না করেছেন দেশি মুরগির ঝোল, তার সুগন্ধ চারিদিকে। নিচে সাহায্য করছে ওরা সবাই মিলে। হঠাৎ ওপরে এলো লিমা, ঘরে এসে দাঁড়ালো। বইটা আর একবার দেখতে ইচ্ছে করছে, কিন্তু এমন সময় এলো বেদ। এই উপরে এলে যে? এমনি। তুমিও কেন এলে? ওরা কি ভাববে বলো তো? ভাবুক, জানো ওরা দুজন কত এনজয় করছে। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে লিমা। ওর কাঁধের ওপর থুতনি রাখল বেদ। আলগোছে ওর কাঁধ থেকে এলোমেলো চুলগুলো সামনের বুকে ফেলে দিল। তারপর কুর্তির গলার কাজটা নামিয়ে দিল নিচের দিকে। কেঁপে উঠল লিমা। পুরো ঠোঁট রাখল বেদের কাঁধের ওপর। নিচের ঠোঁট কামড়ে ধরে চোখ বুঝল লিমা। তারপর ওর মাথার চুলগুলো খামছে ধরল সজোরে। ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল বেদ। তারপর ওর বুকের কাছে ঠোঁট নামিয়ে আনল। বাইরে থেকে জল বাতাস ঝাপটা দিতে লাগলো ওদের। ঝিঝি ডাকছে এদিকে, দুই একটা জোনাকি মিটমিট করছে। মুখটা ওপরে আনলো বেদ, আরো কাছে টানল লিমাকে। তারপর ওর গালের দুদিকে ধরল। লিমা তখনও চোখ বুঝে আছে। বেদ খুব আলগোছে ওর মুখটা নিজের দিকে তুলে ধরল। তারপর ওকে কিছুটা উপরের দিকে তুলে ধরল। অবশেষে ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটের
ভেতরে নিল। লিমা দুই হাতে ওর কাঁধ আঁকড়ে রইল। চাঁদের মিয়ানো আলোটা এসে পড়তে লাগলো ওদের উপর। দমকা বাতাস লেগে খুলে যাচ্ছিল ড্রেসিংয়ের একদিকে রাখা সেই পুরনো বইটার পাতাগুলো। কতগুলো ভয়ঙ্কর ছবিওয়ালা পৃষ্ঠা পরপর উল্টে যেতে লাগলো। লিমাকে বিছানায় ফেলতেই আবার কারেন্ট গেল। চিৎকার করে উঠল বেদ। জাস্ট ফালতু একটা কারেন্ট। লিমা আধারে ওকে আরো শক্ত করে ধরে বিছানার সাথে লেপটে গেল। কানের কাছে মুখটা এনে বলল, আঁধারে আমার কম লজ্জা করছে। বেদ তখন ব্যস্ত আরো গভীর খেলায়। লিমা আরো নগ্ন অবস্থায় নিজেদের মধ্যে হারিয়ে যেতে ব্যস্ত। আর ঠিক তখনই লিমার পেছনে কাউকে যেন দেখতে পেল বেদ। অন্ধকারে কেউ দাঁড়িয়ে, তার পরনে সাদা পোশাক। আধারে তাকে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। পরদিন দুপুরে ছাদে বসেছিল ওরা। বেশ জীর্ণ বলা চলে স্থানটা। তখনই কথাটা তুলল লিমা। আমি একটা জিনিস পেয়েছি। জিনিস? সবাই প্রায় একসাথে প্রশ্ন করে উঠল। দাঁড়িয়ে এক কোণে গেল লিমা। তোদের ভয় লাগলে আমার কিছু করার নেই, কিন্তু আমার বলার কথা মনে হলো তাই জন্য বলছি। বিনা পেয়ারা কাটছিল। বেদ আর অর্ণবকে দেবার পর লিমার হাতে দিয়ে ওর পাশে দাঁড়িয়ে নিজেও খেতে শুরু করলো। বল না কি ব্যাপার? একটা কামড় দিল লিমা। আসলে এটা একটা পুরনো বই, যেখানে আত্মা ডেকে আনার কিছু ব্যাপার। চমকে উঠল বিনা। থাম থাম, আর বলিস না। বাকি তিনজনের দিকে তাকালো। ওদের কালকের ঘটনাটা এখনো সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। কেবল লিমা যাতে কিছু বুঝতে না পারে তাই সাধারণ হয়ে আছে ওর সামনে। আজ আবার এমন একটা কথা শুনে ওদের মধ্যে ভয়ের সঞ্চার হলো। ওদের জীবনে কাল যে কি ঘটনার সম্মুখীন হলো সেটা কেবল ওরাই জানে। অবিশ্বাস থাকলেও কাল যেগুলো ঘটেছে সেগুলোর পর আর কিছুতেই অবিশ্বাস করা যায় না। হাসল লিমা। আমার ভেতরে কিন্তু অনেক কিউরিওসিটি বাসা বেঁধেছে। ভাব, আমরা যাকে ইচ্ছা তার সঙ্গেই দেখা করতে পারবো, কিছুটা প্ল্যানচেটের মতো। আমি এটা নিয়ে এত ভাবছি যে বলার মতো না বিষয়টা। অর্ণব চেঁচিয়ে উঠল। তোর মাথাটা গেছে। এখানে জায়গাটা এমন, তার উপর ভৌতিক ব্যাপার। ওর দিকে তাকিয়ে হাসল লিমা। ভাই, এটা তুই বলছিস? কিভাবে? যা, এত ভয় নাকি তোদের? ওর কাছে গিয়ে দাঁড়ালো বেদ। ওর হাতটা ধরল। শোনো না লিমা, আমি বলছি এইসব করতে হবে না। প্লিজ লিমা, এটা ঠিক হবে না। ওরা ঠিক বলছে, এই জায়গাটা সেফ হবে না। লিমা ওর থেকে সরে এসে সন্দেহের চোখে তাকালো ওর দিকে। তোরা এত ভীতু কবে থেকে হলি কে জানে? এগুলো তোরা বলছিস? উফ, আমি জাস্ট ভাবতে পারছি না, এত ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে তোদের ভেতরে কোনো উচ্ছ্বাসই নেই। ভাই, কি হয়েছে তোদের? হ্যালো, অনেক মজার খেলাটা। আমি যেখানে একটা মেয়ে হয়ে এত এক্সাইটেড, সেখানে তোরা কেন না? তোদের ইচ্ছা করছে না এমন কাউকে দেখতে যে মরে গিয়েছে, কিন্তু তাদের দেখার ইচ্ছা অনেক? বিনা ভীতু চোখে ওর দিকে তাকালো। বাড়ি ফিরে আমি তোকে একটা গল্প বলবো, তাও প্লিজ এইসব করার কথা ভাবিস না। বইটা কোথায় আমায় বল, আমি ওটা ফেলে দিয়ে আসি। তাও প্লিজ লিমা। হাসলো লিমা। আমি তোদের দেব নাকি বইটা? তোরা ভাগ, আমি ব্যবস্থা করব নিজেই। যেমন করেই হোক আমি সেটা পরীক্ষা করে দেখবই। তোদের ইচ্ছে না হলে আমার সঙ্গ দিস না। বলেই ও চলে গেল ছাদ ছেড়ে। ওর যাবার দিকে তিনজনে অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো শুধু। বেদ একটা কথা ভাবতে লাগলো, বইটা কোথায় পেল? তবে কি ওরা চলে যাবার পর কাল সেই বন্ধ ঘরের দিকে গিয়েছিল লিমা, তারপর খুঁজেছিল আর বন্ধ ঘরগুলো থেকে বের করে এনেছে? কিন্তু ওদিকে তো কারোর যাওয়া নিষেধ, কত যুগ থেকে আটকে আছে। ওইদিকে
যাবার সাহস করল কি করেও। লিমা নিজের ঘরে এলো, ড্রেসিংয়ের সামনে বইটা, আর তখন বাতাস লেগে বইটার পাতা উল্টে যাচ্ছিল। এমন করে উল্টে যাচ্ছে মনে হচ্ছে কেউ তার পাতা উল্টাচ্ছে। রাত বেড়ে চলেছে। একটা অদ্ভুত ছটফটানি নিয়ে আজ সন্ধেটা কাটিয়েছে লিমা। একটা সময় পর ওর কাছে এলো বেদ। তুমি কি সত্যিই এমন কিছু করবে? আজ বেশ কুয়াশা, তবে জ্যোৎস্না আছে। বুনো ফুলের গন্ধ ঘুরছে চারিদিকে। একটু নড়ে বসল লিমা, বইটা বন্ধ করে একদিকে রাখল। হ্যাঁ, আমি আমার দিদিমার মৃত্যুর সময় তার কাছে থাকতে পারিনি। আমার অনেক কিছুই বলার আছে তাকে। শুনেছি মৃত্যুর আগে উনি আমায় খুঁজেছেন। আমি তখন স্কুল থেকে ট্যুরে ফিরে আসতে আসতে উনি আর ছিলেন না। আমি তাকেই ডাকবো এই অদৃশ্য দৃশ্যমান খেলায়। এটা একটা স্প্যানিশ খেলা, বইটা ওখানকার। মৃত যে কোনো আত্মাকে ডেকে তার সঙ্গেই কথা বলা যায়। দৃশ্য অদৃশ্যমান খেলায় কোনো কিছুই ভুল করা যাবে না, তাই নিখুঁতভাবে দেখছি। বেদ ওর পাশে বসল। তাহলে আমিও তোমার সাথে থাকছি। ব্যাপারটা নিয়ে কথা বলছিল অর্ণব আর বিনাও। অর্ণব বলে উঠল, আমারও মনে হচ্ছে খেলাটা বেশ দারুণ হবে, অন্তত নতুন কিছু অভিজ্ঞতা। আর যদি ক্ষতি হয় কোনো? ওই বইতে সব আছে, সেইগুলো মেনে চললেই হবে, কোনো সমস্যা নেই। আমি থাকছি খেলায়। শুনেছি যারা বসবে খেলায় তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু তুমি তো থাকবে না বিনা, কাজেই তোমায় নিয়ে ভয় হচ্ছে আমার। বরং তুমিও বসবে। আমি? হ্যাঁ, নইলে তোমায় নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে আমার। চলো না, ভয় পেও না, আমরা সবাই থাকবো। কারেন্ট চলে গেল আজকেও। রাত বেড়েছে অনেকটা, অন্তত রাত একটা তো হবেই। চারিদিকে কুয়াশার স্তর আরো বেশি জমাট বাঁধতে শুরু করেছে। গ্রামটা স্তব্ধ হয়ে উঠেছে। ঘরগুলো কেমন শান্ত আর নীরব। ঘরে ঘরে শুধু মোমের হলদে আলোটা জেগে আছে। যে একটা ঘরে ওরা থাকেনি, ওই ঘরটাও ঠিক করেছে লিমা। একে একে ওরা সবাই গিয়ে দাঁড়ালো ওখানে। বিনা ভীত চোখে চারিদিকে তাকালো। খোলা জানালাটা বাতাস লেগে কেমন শব্দ হয়ে চলেছে। ঘরে একটা মাত্র বড় মোম আছে, তার আলো সর্বত্র পৌঁছতে পারছে না। কাজেই চারিদিকে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে। ওদের ডাকল লিমা। 1:30 বাজার সাথে সাথেই ওরা যে 4টে পালক আছে সেগুলো ধরে 4টে ঘরে স্পর্শ করে রাখবে। তারপর সেই ঘরের দিকে তাকিয়ে বলতে থাকবে, আমি তোমায় আহ্বান করছি, তুমি এসো। এক মনে এগুলো বলতে হবে, আর 9 বার মনে মনে মৃত সেই ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে। যতক্ষণ না অবধি তার আগমন হবে না ততক্ষণ অবধি ডেকে যেতে হবে। 4টে ঘরে যথাক্রমে একটাতে কালো রঙের পালকের ছবি, আর অন্যান্যগুলোতে বিভিন্ন রকমের জ্যোতি চিহ্ন। যেগুলো সম্বন্ধে বইয়ে আছে সেগুলো স্প্যানিশের এক শক্তিশালী আত্মা জুবেনাকে স্মরণ করা হয়। যেই জুবেনা সমস্ত মৃত ব্যক্তির সাথে সংযোগ করতে পারে ও তাকে হাজির করে। ওরা তাই করল। মনে মনে আগে বলে উঠল লিমার দিদিমার নাম, হরিমতি সেন। হরিমতি সেন। তারপর বলতে শুরু করল, আমি তোমায় আহ্বান করছি, আমি তোমায় আহ্বান করছি। ওদের হাতে রাখা কালো পালক আছে নিজেদের ঘরেই। ওদের চোখ নিবন্ধ নিজের নিজের ঘরের দিকে। সবার কণ্ঠ সোজাভাবে শোনা গেলেও সবার কথার মাঝে বিনার কাপা স্বর বেজে যেতে লাগল। আমি তোমায় আহ্বান করেছি।
চারিদিক নিঃশব্দ হয়ে উঠল। কেউ যেন কোথাও জেগে নেই। একটা প্যাঁচা ডাকছে কোনো গাছের ডালে। গভীর রাতে সেই সুরটা বড্ড ভয়ঙ্কর লাগছে। ওদের দৃষ্টি শান্ত নিক্ষেপ সেই ঘরের দিকেই। সব স্বর একসাথে মিলিত হচ্ছে। আমি তোমায় আহ্বান করছি। দরজা আর জানালার পান্নাগুলো বাতাসে খুলে গেল। তারপর পর্দাগুলো ফরফর করে ভাসতে লাগলো। মোমের আলোটা কাঁপছে সেই বাতাসে। একটা কেমন শব্দ হতে লাগলো। মনে হলো বারান্দা জুড়ে কেউ হাঁটছে। তার পায়ের চলার মৃদু শব্দ হচ্ছে চারিদিকে, সাথে খুব মিহি একটা রিন রিন শব্দ। ওদের সবার শরীর যেন শীতল হয়ে উঠল। নড়ার শক্তিও আর নেই। মূর্তির ন্যায় বলে চলল, আমি তোমায় আহ্বান করছি। বিনা যে কিভাবে বলছে তা ওর মনই জানে। গলা শুকিয়ে কাঠোর, কানে সেই রিন রিন শব্দ আর পায়ের শব্দটাই ঘুরপাক খাচ্ছে। একজন তান্ত্রিক বসে আছেন বনের গভীরে। তার ধ্যান আচমকা ভেঙে গেল। নীরব বনের মাঝে যে অগ্নিশিখা জ্বলছে তার আলোয় তার লম্বা জটা আর দাড়ি দেখা গেল। ভ্রুজোড়া কুঞ্চিত হল। কে কে পার্বতী? চারিদিক নিস্তব্ধ। বনের চারিদিকে ঝিঝি ডাকছে। একটা মশাল খাড়া করা সামনে। যজ্ঞের অগ্নিকুণ্ড আলোকিত করেছে অনেকটা জায়গা। পিছনে গাঢ় অন্ধকার। তার আগে একটা গৃহ চোখে পড়ে, খড়ের চালের। এক অস্পষ্ট অবয়ব দেখা গেল মৃদু আলোকে। কণ্ঠস্বর বেশ নরম, কিন্তু উদ্বেগপূর্ণ। হ্যাঁ হ্যাঁ শরৎদা। মাঝবয়সী তান্ত্রিক উঠে দাঁড়ালেন। বলো পার্বতী। অবয়ব তার সামনে এগিয়ে এলো বলে মনে হলো। তারপর মৃদু কণ্ঠে বলল, শরৎদা, আমাদের অপেক্ষার অবসান হয়েছে। এবার যে সময় হয়ে এসেছে, তোমায় এবার তাড়াতাড়ি যেতে হবে। সময় এসেছে তাকে বিনাশ করার। চলো শরৎদা, এত যুগের অপেক্ষার আজ একটা নাম হবে। আর যেন বলার শক্তি নেই কারণ, তবু মনকে শক্ত করে রাখছে। চারদিক আরো গাঢ় নিঃশব্দ হয়ে উঠল। কোথাও কোনো সাড়া শব্দ নেই। প্যাঁচাটা ডাকছে তখনও গাছের ডালে। নদীর চর থেকে শেয়ালের সুর টেনে ডাকটা শোনা যেতে লাগল। ঘরের ভেতরে মৃদু বাতাস বইছে। আবার কখনো বাতাসের দাপটে দরজা কিংবা জানালার শব্দ করে উঠছে। একে অন্যের সুর বাঁধে সেই হেঁটে চলার শব্দটা পাচ্ছে ওরা। হয়তো লিমার দিদিমা চলেই এসেছেন। হরিমতী দেবীর পায়ের শব্দই হবে এটা। বইতে আছে, আত্মা আসার পরেও একটু সময় লাগে। খেলার স্থানে তার আসতে একটু সময় লাগবে। আচমকা কি একটা শব্দ হলো। মনে হলো কেউ ফিসফিস করে কথা বলছে আধারে। ফের মনে হলো কেউ যেন হাসছে মৃদু। হাসিটা ধীরে ধীরে নাকি কান্নায় পরিণত হলো। ভয়ে কাঁপছে বিনা, কিন্তু কেউ তার দিকে তাকাচ্ছে না। চোখ তুলে সবার দিকে তাকালো। মুখে সবার সাথে বলেই চলেছে, কিন্তু কথাটা না তুলে আর পারছে না। বাকি তিনজনকে শক্ত করে বসে থাকতে দেখে তাদেরই অশরীরী বলে মনে হতে লাগলো ওর। ওর অন্যদিকে একটা আয়না আছে, সেদিকে চোখ গেল। আর দেখেই চমকে গেল। এই অন্ধকারে আয়নাতে যেটুকু প্রতিবিম্ব পড়েছে আর তাতে যেরূপ ফুটে উঠেছে, সেটা দেখে ওর বসে থাকার শক্তি রইল না। আয়নায় দেখল এক নারী মূর্তি। সে কোথাও একটা দাঁড়িয়ে ঝুঁকে দেখছে। তার গলা অবধি দেখা যাচ্ছে।
বুকের কাছে সাদা জামার অংশটা আর সাদা চুলগুলো চোখে পড়ছে। ধবধবে মুখের ওপর চোখের কাছে কালচে দাগ। ও মা গো! বলেই উঠে পড়ল বিনা। ভূত 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 ভূত! বাকিরা চমকে উঠল। এ কি ভুল করল বিনা? লিমা বারবার করে বলছে, খেলা শেষ হওয়ার আগে কেউ যেন না ওঠে। বিনা বেরিয়ে যেতে লাগলো। তোরা এইসব কর, এটা একটা মৃত্যুর সাথে খেলা। আমি আমি বলেই আটকে গেল বিনা। অন্ধকারে একটা ভয়ঙ্কর মূর্তি দেখল। ওর সামনেই দাঁড়িয়ে সেই মূর্তি, অতীব সুন্দরী একটা মেয়ের মুখশ্রী, কিন্তু চোখের নিচে তার কালচে দাগ, ঠোঁটের এক পাশ দিয়ে রক্তের ধারা, সাদা আর সোনালি চুলগুলো বুকের দুদিকে ছড়িয়ে আছে। পরনে লম্বা একটা সাদা পোশাক পা অবধি। বুকের কাজটা তেমন নেই বলে উন্মুক্ত বুকের অবয়ব স্পষ্ট, আর তাতে অনেক রক্তের দাগ। কতগুলো রক্তমাখা হাতের দাগ ছাপও আছে। হাতে একটা রক্তাক্ত অস্ত্র, কেমন কুঠারের মতো। বাকিরাও চমকে উঠল। অর্ণব তাকালো লিমার দিকে। এটা কি তোমার দিদিমা? ভয়ে তখন শুকনো গলা লিমার। না না, এটা কিভাবে আমার দিদিমা হতে পারে? ওকে বাঁচাতে হবে অর্ণব, বেদ! ওরা এগিয়ে এলো ওর দিকে, কিন্তু মোম নিভে গেল দমকা বাতাসে, আর ওরা আধারে কিছুই দেখতে পারল না। একটা চিৎকার শুনতে পেল, সেই বিনার চিৎকার। তখনই আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা গেল, আর সেই আলোতেই দৃশ্যমান হলো সামনে দাঁড়ানো সেই ভয়ঙ্করী নারী মূর্তি, আর যার হাতে ধরা বিনা। বিনা ছটফট করছে, আর সেই ভয়ঙ্করী মূর্তি অস্ত্র তুলে ধরেছে উপরের দিকে, তার গলায় বসাবে বলে। ছুটে গেল ওরা। অর্ণব গিয়ে অন্ধকারে ধরে ফেলতে চাইল তাকে, কিন্তু পারল না। আধারে চারিদিক থেকে একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেল ওরা, আর নিজেদের মধ্যে ভীত কণ্ঠে বলা বলি করতে থাকলো, কি হবে? বিনা মৃত্যুর মুখে দাঁড়িয়ে। ভগবান, আমাদের পথ দেখাও। অন্ধকারে সেই হাসির সাথে এবার বিনার কান্নার কণ্ঠ আসতে লাগল। ঠিক সেই সময়ই পেছন থেকে একটা মশাল দেখা গেল। সেই আলোয় দেখা গেল এক তান্ত্রিক দাঁড়িয়ে আছে। ওরা অবাক হয়ে দাঁড়ালো, তাকিয়ে দেখল ভয়ঙ্করী নারী মূর্তি বিনাকে ধরে দাঁড়িয়ে দেখছে তার দিকে। ওদের সামনে দিয়েই এক কালো ধোয়া গেল, আর বইটা ও সেই প্লেটটা নিয়ে যেতে লাগলো। ফেলে দিল তান্ত্রিকের পায়ের কাছে। ভয়ঙ্করী অস্ত্র তুলে এবার চেষ্টা করল বিনার গলায় কোপ দিতে, সাথে মুখ দিয়ে চিৎকার করে উঠল, কিন্তু পারল না, থেমে গেল। ওর নিচেই পুড়ে যাচ্ছে বই আর কাঠের প্লেটটা। ভয়ঙ্করী শূন্যে তাকিয়ে মৃত্যুর মতো হয়ে রইল, ছটপট করতে লাগলো। বিনাকে টেনে নিল অর্ণব। বেশিক্ষণ লাগলো না সেই অশরীরই ভস্ম হতে। সাথে দেখা গেল আরও একটা আত্মচিৎকার ভেসে আসছে পিছন থেকে। সে আর কেউ না, বাড়ির কেয়ারটেকার বিক্রম। মুহূর্তেই দুটো দেহ ভস্ম হলো। শীতের রাতের নিস্তব্ধতা বেড়ে গেল আরো। ধপাস করে পড়ে গেল বিনাও। ওর একটা হাত আঘাতপ্রাপ্ত হয়েছিল, ওখান থেকে রক্ত পড়ছে। অর্ণব হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। গাড়ি, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রাত এখনো বাকি। হাসপাতালেই অপেক্ষা করছে ওরা সকলে। ভেতরে চিকিৎসা চলছে বিনার। অর্ণব ছটফট করছিল। ওর কেবলই মনে হচ্ছে হারিয়ে ফেলছে ওর বিনাকে। একটা মরণ খেলায় জোর করে ওরা টেনে এনেছে মেয়েটাকে, তারপর মৃত্যুর দিকে
ঠেলে দিয়েছে। মেয়েটার বাড়িতে কি জবাব দেবে যদি কিছু হয়ে যায় ওর? তার চাইতেও বড় কথা, সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না ও। শুধু ও কেন, ওদের তিনজনের কেউই নিজেদের ক্ষমা করতে পারবে না। একা হয়ে যাবে অর্ণব। মেয়েটাকে অসম্ভব ভালোবাসে ও। ওকে হারাতে পারবে না, কিছুতেই না। বিনা ওকে ছেড়ে গেলে ও পাগল হয়ে যাবে। তান্ত্রিকের পাশে বসে আছে ওরা তিনজন। লোকটা না এলেই ওরা শেষ হতো তিলে তিলে। ওদের হাজার প্রশ্ন আজ। উনি জানলেন বা কিভাবে, আর আসলেনই বা কিভাবে? উনি মৃদু হাসলেন, তারপর বেদের দিকে তাকালেন। তোমার যে মাসি মারা গিয়েছেন, সেই পার্বতী কিন্তু একইভাবে মারা গেছেন। মানে? প্রত্যেকের গলা দিয়ে বিস্ময়ের সাথে কথাটা বেরিয়ে এলো। শরৎতান্ত্রিক অতীতে ফিরে গেলেন। ওদের আজ সবটা বলবেন। অনেকদিন ধরেই চেপে আছে কত বড় একটা ইতিহাস। শরৎবাবু আর পার্বতীর প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সেটা বেশু দূর যেতে পারেনি। অনেক কৌতূহলী পার্বতী, সাথে অনেক বইয়ের প্রতি ঝোঁক ছিল। এমনই একটা বই একদিন বাইরে ঘুরতে গিয়ে পায়। অশরীরী কোনো ব্যক্তিকে আহ্বান করে তাকে দেখার ইচ্ছেটা দমিয়ে রাখতে পারেনি। সত্যি এই খেলা একদিন তার কাল হলো। সে জানতেও পারেনি এই খেলাটা আসলে কোনো চেনা আত্মাকে ডাকার খেলা না, তার নামে ভয়ঙ্কর একটা আত্মাকে ডেকে আনা। এটা কোনো এক ধূর্ত লোকের তৈরি খেলা। জুবেনা, স্প্যানিশের এক ভয়ঙ্কর আত্মা। যে এই খেলা সৃষ্টি করেছিল তাকে জুবেনা লোভ দেখিয়েছিল মিথ্যা বলে। এই বই আর খেলাটা সৃষ্টি করলে তাকে প্রচুর ধন সম্পত্তি দেবে। মানুষ নিজেদের লোকেদের ডাকতে খেলাটা খেলবে, কিন্তু সমস্ত নিয়ম আসলে জুবেনাকে আহ্বানের নিয়ম থাকবে। ও এসে নিজের ক্ষুধা কমাতে রক্তপান করবে ও নিজের সৌন্দর্য বয়সে ঠিক রাখবে। আর যে তাকে এইসব ভুল সৃষ্টি করে সাহায্য করবে তাকে সম্পত্তি দেবে। পার্বতীর মৃত্যুর পর শরৎবাবু খবর নিয়েছিল বহুদূর অবধি। জেনেছিল খেলার সত্যতা। স্প্যানিশের সমস্ত দেশের লোক ততদিনে জানে খেলাটা নিষিদ্ধ করেছে। সমস্ত বই আর প্লেট নষ্ট করেছে। উনি নিজেও এই খেলা নষ্ট করতে চাইলেন, কিন্তু পারলেন না। যে কোনোভাবে আবার কাউকে জাগাতে হবে জুবেনাকে। স্প্যানিশের লোকেরাও তাই করেছে। কেউ অজান্তে তাকে জাগিয়ে তুললেও তাকে ধ্বংস করতে পারা যাবে। পার্বতী ফিরেছিল। মৃত্যুর পর একটা অস্বস্তি নিয়ে ফিরেছিল। তোমায় অনেক বড় তন্ত্র শিখতে হবে শরৎদা, তবেই পারবে। এই বই যেন আর কারোর ক্ষতি না করে। বাড়ির লোকেরা ততদিনে ছড়িয়ে গেল চারিদিকে। বাড়িটা ফাঁকা হলো। একান্নবর্তী পরিবার সারা দেশে ছড়িয়ে গেল বাড়িটা ফেলে রেখে গিয়ে। শরৎ তন্ত্র শিখল, অপেক্ষা করল কে কবে আরো জায়গায় জুবেনাকে। পার্বতী রোজ ওর কাছেই থাকত। চিন্তা হতো শরতের, আমার মৃত্যুর আগে পারবো তো তাকে শেষ করতে? ভগবান আছেন, ঠিক পারবে গো। তুমি একটা বিপদ থেকে দেশকে বাঁচাতে যে ত্যাগ করলে সেটার ফল ঠিক পাবে। চোখ ভিজে এলো ওদের। বেদ ভেজা কণ্ঠে বলল, মাসি তার মানে এখনো আছেন? হ্যাঁ, তোমায় নিচে নামতে বাধা দিয়েছিল না ড্রাইভার? তুমি নিচে অন্ধকারে কাউকে অনুভব করেছ? সেই তোমার মাসি। বাড়িতে ঢুকতে পারতে না। মৃত এই ড্রাইভার ছিল জুবেনার সহকারী। তোমার মাসির আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে আছে।
লোকটার পায়ে হাত দিয়ে প্রণাম করল ওরা। জ্ঞান ফিরেছে বিনার। এখনো ব্যথা আছে বটে, বা হাতে ক্ষত, ওখানে ব্যান্ডেজ। ভেতরে তান্ত্রিক আসতেই সে মৃদু হেসে বলে উঠল, আপনি আমার ভগবান হয়ে এসেছিলেন কাল। লিমা ওর পাশে দাঁড়ালো, ওর মাথায় হাত রেখে বলল, ক্ষমা করিস আমায়, আমার জন্যই তোকে। কান্নায় গলাটা আটকে গেল লিমার। হাসল বিনা। জীবনে অ্যাডভেঞ্চার লাগে বুঝলি, এগুলো তো হীরের মতো উজ্জ্বল কিছু স্মৃতি হয়ে থাকবে। বেদ হাসল। আমার হবু বউ তার হেড ম্যাডাম। অর্ণবের দিকে তাকালো বিনা। ছেলেটার চোখ লাল, কেঁদেছে অনেক। কাছে ডাকলো ওকে বিনা। কাছে গেল অর্ণব, ওর কপালে চুঁ খেয়ে জিভ কাটল। তান্ত্রিক মশাই আছেন যে, খেয়ালই নেই। হাসলেন শরৎবাবু। ভালোবাসা যখন প্রকাশ পায় তখন কাউকে মনে থাকে না। ভালোবাসা অপরাধের নয় বাচ্চারা। সকলেই একসাথে হেসে উঠল। এতক্ষণ শুনছিলেন লেখক সমীর সরকারের কলমে চিচিঙ্গাপুরের রাতের আতঙ্ক। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এরকম নতুন নতুন স্বাদের গল্প পেতে। আর গল্পের আবহাওয়া সৃষ্টিতে ছিল 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইন করেছে শ্রাবণ্য। তো আজকের জন্য ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ হচ্ছে।